ফুটবলে ভুল সিদ্ধান্ত নতুন কিছু নয়। পৃথিবীর প্রায় প্রতিটি বড় ম্যাচেই কোনো না কোনো রেফারিং বিতর্ক থাকে, কিন্তু একটা বিষয় বারবার আলোচনায় এসেছে, কেন আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর পরই এত বেশি প্রশ্ন ওঠে। এটা কি শুধুই কাকতালীয়? বারবার ঘটে যাওয়া কিছু সিদ্ধান্ত মানুষের মনে কেন এত সন্দেহ তৈরি করছে? 2022 বিশ্বকাপ থেকে 2026 আর্জেন্টিনার একের পর এক বড় ম্যাচে একই ধরনের বিতর্ক সামনে এসেছে। কোথাও বিতর্কিত পেনাল্টি, কোথাও বাতিল হওয়া গোল, কোথাও আবার VAR এর সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা। এসব কি শুধুই রেফারির মানবিক ভুল, নাকি এগুলো এমন কিছু ঘটনা যা ফুটবল প্রেমীদের প্রশ্ন তুলতে বারবার বাধ্য করছে? তবে এখন অভিযোগ নয়, আবেগও নয়। IFAB এর লস অফ দ্য গেমকে ভিত্তি করে খতিয়ে দেখার চেষ্টা করা যাক মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে রেফারির প্রতিটি বিতর্কিত সিদ্ধান্ত আসলে কতটা যৌক্তিক ছিল, আর কেন সেই সিদ্ধান্তগুলো থেকে জন্ম নিয়েছে এত প্রশ্ন। প্রথমেই চোখ রাখতে হবে মিশরের বাতিল হওয়া দ্বিতীয় গোলটার দিকে। গোলের প্রায় 20 থেকে 21 সেকেন্ড আগে মাঝমাঠে মারওয়ান আতিয়ার একটি ফাউল হয়েছিল, এরপর গোল বাতিল করা হয়। এই গোলের বাতিল হওয়া প্রসঙ্গে IFAB ল আসলে কি বলে? ভিশন QD মিনি LED টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন ল 5 অনুযায়ী VAR প্রোটোকল গোল হওয়ার আগের পুরো অ্যাটাকিং পজিশন ফেস পরীক্ষা করতে পারে, অর্থাৎ VAR দেখতে পারে অ্যাটাকিং টিম কোনো ফাউল করেছিল কিনা, হ্যান্ডবল ছিল কিনা, অফসাইড ছিল কিনা, বল আউট অফ প্লে হয়ে গিয়েছিল কিনা। তাহলে এখানে VAR এর রেজাল্ট আসলে কি? গোল হওয়ার প্রায় 20 সেকেন্ড আগে মাঝমাঠে মারওয়ান আতিয়ারের একটি ফাউল শনাক্ত করা হয়। সেই ফাউল থেকেই মিশরের আক্রমণের সূচনা হয়েছে এই যুক্তিতে গোলটা বাতিল করা হয়। আর যেহেতু সিস্টেমে রয়েছে যদি অ্যাটাকিং পজিশন ফেসের মধ্যে ফাউল পাওয়া যায় তবে গোলটা বাতিল করা বৈধ। তাহলে এই বিতর্কের সৃষ্টি কোথা থেকে? এক্ষেত্রে অনেকেই মনে করেন যে ফাউলটি গোলের অনেক আগেই করা হয়েছিল মাঝমাঠে, অর্থাৎ আর্জেন্টিনা ডিফেন্ডারদের একাধিকবার বল জেতার সুযোগ ছিল, অর্থাৎ ঘটনাটি গোলের স্থান থেকে প্রায় পুরো একটা মাঠের সমান দূরে ঘটেছিল। প্রশ্ন ওঠে, এত দূরের এবং এত আগের একটি ঘটনাকে VAR দিয়ে ফিরিয়ে এনে গোল বাতিল করা কি এর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? উত্তর খোঁজা যাক সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিসের কাছে। পুরো ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে ডেভিস বলেন, VAR এর হস্তক্ষেপ ছিল সঠিক, আর গোল বাতিলের সিদ্ধান্ত ছিল নিয়মসম্মত। আতিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। সেই একই আক্রমণ পর্বের ধারাবাহিকতায় মিশর গোল করে, তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই ছিল সঠিক সিদ্ধান্ত। ঘটনাটি বক্সের বাইরে ঘটায় বিতর্ক হতে পারে, তবে একই আক্রমণ পর্বে কোনো ফাউলের সরাসরি ফল হিসেবে গোল হলে VAR সেটি বাতিল করতে পারে। জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখার পর রেফারির আগের সিদ্ধান্ত বহাল রাখার সুযোগ ছিল না। তাহলে এখন প্রশ্ন, প্রায় একই রকম প্রেক্ষাপটে আর্জেন্টিনা তৃতীয় গোলের আগে কেন ফাউল ধরা হয়নি? ইনজুরি টাইমে আর্জেন্টিনার বক্সে মোহাম্মদ সালাহ বল নিয়ে ঢোকার সময় ফাউলের দাবি জানায় মিশর। রেফারি খেলা চালিয়ে যান। VAR আর রিভিউ করার জন্য রেফারিকে মনিটরে ডাকেনি। ঠিক সেই আক্রমণ থেকেই কয়েক সেকেন্ড পরে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে গিয়ে 3-2 গোলে ম্যাচটা জিতে যায়। সেখান থেকে জন্ম নেয় নতুন বিতর্কের। মিশরের সমর্থকদের দাবি, যদি তাদের বাতিল হওয়া গোলের আগে বহু সেকেন্ড আগের ফাউল দেখা যায় তাহলে বক্সে সালাহর ঘটনাটি অন্তত VAR এ পরীক্ষা করা উচিত ছিল। অনেক নিরপেক্ষ দর্শকও এই দুই ঘটনার মধ্যে কনসিস্টেন্সির অভাব দেখেছেন। প্রথমত, আর্জেন্টিনার গোলটি বাতিল হতে পারত। দ্বিতীয়ত, ঠিক তার আগের মুহূর্তে মাঠের অপর প্রান্তে হওয়া ফাউলের জন্য প্রতিপক্ষ পেনাল্টিও পেতে পারত, কারণ দুটি ঘটনাই একই আক্রমণ পর্ব বা সিকোয়েন্সের অংশ ছিল। তাই ঘটনাটি আরও বেশি উস্কে যায় বিতর্কে। এবার উত্তর খোঁজা যাক সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিসের কাছে। পুরো ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে ডেভিস আবারও বলেন, সালাহকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল। ওই ঘটনায় সালাহ ফাউলের চেয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা বেশি করেছিলেন। আলভারেসের পক্ষ থেকে স্পষ্ট কোনো ফাউল ছিল না। দুজনের বুট একে অপরের সঙ্গে লাগে এবং দুজনের গতির কারণেই সেই সংস্পর্শ তৈরি হয়। সালাহ অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান। মূলত তিনি পেনাল্টি আদায়ের চেষ্টা করছিলেন। এবার শেষ প্রশ্ন, দুই ফাউলে ভিন্ন সিদ্ধান্ত আসলে কেন? অনেকে মিশরের বাতিল হওয়া গোলের আগে আতিয়ার ফাউলের সঙ্গে শেষের ঘটনাটি তুলনা করতে পারেন, তবে দুটি ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। প্রথম ঘটনায় ডিফেন্ডার স্পষ্টভাবে প্রতিপক্ষের পায়ের ওপর পা রেখেছিলেন, যা একটি পরিষ্কার ফাউল, কিন্তু সালাহর ঘটনায় দুজন খেলোয়াড়ের বুটের সংস্পর্শ হয়েছিল স্বাভাবিক গতির কারণে। সেটি ছিল ফুটবলের স্বাভাবিক শারীরিক সংস্পর্শ, স্পষ্ট ফাউল নয়। তাই দুই ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়াটাই ছিল নিয়মসঙ্গত।
এমন একটা ম্যাচ শেষে নাটকীয়তা যে মাঠের বাইরেও গড়াবে সেটাও স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া, এক্স, রেডিট এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন ব্যাপক সমালোচনা করে বলা হচ্ছে ভিএআর একই ধরনের দুই ঘটনায় ভিন্ন মানদণ্ড ব্যবহার করেছে। বড় দল হয় আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। টিভি ক্যামেরায় ধরা পড়া ফিফা সভাপতি ইনফান্তিনোর প্রতিক্রিয়াও নতুন ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দেয়, যদিও এর পক্ষে কোনো প্রমাণ নেই। অন্যদিকে রাগ, ক্ষোভ, অভিযোগ সব উস্কে দিয়েছেন মিশর কোচ। সংবাদ সম্মেলনে হাসান বলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা ভালো খেলেছি। ম্যাচের বেশিরভাগ সময়ই আমরা এগিয়েছিলাম। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক, হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় টিকে থাকুক, কিন্তু আমরা কোনো সম্মান পাইনি। বাস্তব জীবন অন্যায্য হতে পারে, কিন্তু অন্তত খেলাধুলায় তো ন্যায্যতা থাকার কথা। ম্যাচ শেষে আবেগাপ্লুত জিকো দাবি করেন, রেফারির ভুল সিদ্ধান্তই মিশরের কাছে ম্যাচটি কেড়ে নিয়েছে। তিনি পরিষ্কার জুলুম করেছেন। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি। সবকিছু দেখে এমনটাই মনে হচ্ছে। সবশেষে যদি প্রতিটি সিদ্ধান্তই আইন অনুযায়ী হয়ে থাকে, তাহলে কেন বারবার একই দলকে ঘিরেই এত বিতর্ক তৈরি হয়? কেন একই ধরনের ঘটনায় কখনো ভিএআর এত গভীরে যায়, আবার কখনো যায় না? এসব প্রশ্ন আপনার মনে নিশ্চিত উকি দিচ্ছে। আবার কেউ আবার মানতেই নারাজ। এত ঘটনা, এত যুক্তি। সমালোচনা থাকতেই পারে, প্রশ্নও থাকতে পারে, কিন্তু ফুটবলে বিতর্ক আর প্রমাণ এক বিষয় নয়। মিশরের বিপক্ষে ম্যাচ রেফারির কয়েকটি সিদ্ধান্ত বিতর্কিত হলেও সেগুলো আইএফএবি এর আইনের বাইরে ছিল, এমনটা বলা কঠিন। অভিযোগের চেয়ে বড় সত্য হলো, ফুটবলে অনেক সময় বিতর্ক থাকে, কিন্তু সব বিতর্কই পক্ষপাতের প্রমাণ নয়। আবার এমন বিতর্ক টুর্নামেন্টেরই অংশ। 48 দলের বিশ্বকাপে কোনো বিতর্ক থাকবে না, তা কি হতে পারে? তবে প্রশ্ন হলো, সেই কন্ট্রোভার্সিগুলোর বড় অংশ কেন আর্জেন্টিনাকে ঘিরেই? মুনিম শাহরিয়ার, ৭১।